আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। রাতভর কেনাবেচার পর এখন ক্রেতা কিছুটা কমেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন পশুর হাটে। অধিকাংশ পশু সন্তোষজনক দামে বিক্রি করতে পারায় খুশি ব্যবসায়ীরা। রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং পশুর হাটে ক্রেতারা জানায়, দুদিন আগে দাম একটু বেশি হলেও এখন চাহিদা মতো দামে পশু পাওয়া যাচ্ছে। এদিকে অনেক খামারি নিজেদের অবিকৃত পশু ফিরিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা করছেন। তবে হাটগুলোতে এখনো পর্যাপ্ত পশু থাকায় শেষ পর্যন্ত দাম স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা ক্রেতাদের। এদিকে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরগুনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনাতেও শেষ দিকে এসে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেবার কথা জানান খামারিরা। বেচা কেনা শেষ, আগেগুলো লাভই বেশি, পরেরগুলো লসে বেচা হয়েছে। আমি চাচ্ছি 2,10,000, 20,000, এখানে বলে 1,30,000, 1,50,000। গতকালকে আর আজকে রিজনেবল। আজকে গরুর জন্য শেষ হাট, সোমবার ঈদ, সেক্ষেত্রে প্রচুর গরু সমাগম হচ্ছে, তবে সেই অনুসারে বিক্রি কম। প্রত্যেক বছরই দেখা যায় যে বাজারের শেষে কিন্তু গরুর দাম ন্যায্য মূল্যে পাওয়া যায় না, কিন্তু এবছর গরুর দাম দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত তো গরু বেচা কিনা খুবই কম। আরও হয়তোবা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়তোবা বেচা কিনা হবে, কার ভাগ্যে কি আছে এটা তো বলা যাবে না। দর্শকের বিষয়ে আরও জানাতে রাজধানীর দিয়াবাড়ি ও চট্টগ্রাম নগরের সাগরিকা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল ও সাইফুল মাহমুদ। প্রথমেই যাব এআর বাদলের কাছে। বাদল, শেষ দিনে পশুর হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং পশুর দাম কেমন এখন? স্ট্যান্ড বাই। মাহবুবা, এই মুহূর্তে এই হাটের অবস্থাটা অনেকটাই গতকালের চেয়ে আজকে উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। হাট মোটামুটি ফাঁকা, 4 ভাগের 1 ভাগ গরু হাটে রয়েছে এবং খুব বিক্রি হচ্ছে এই সময়ে। শেষ সময়ে কেনাকাটা করতে সবাই এসেছেন এবং পছন্দের গরু কিনে নিয়ে অনেকেই তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। তবে আমরা দেখছি যে হাটে বিভিন্নভাবে গরু আসছে, বিভিন্ন ট্রাকে করে। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই। এই গরুটার দাম কত? 1,25,000। আপনি কিনেছেন? জি। কত চেয়েছিল? চাইছে 1,45,000। এটা কি আপনার যে বাজেট ছিল, টার্গেট ছিল, এটা কি কিনে সন্তুষ্টি হয়েছে? না, আমার টার্গেটের ভিতরে হয়েছে, হাসিল তো আলাদা ব্যাপার, এটা কিছু বলার থাকে না। 5জনে মিলিয়ে এই সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছি, সেটির বিষয়ে একটু জানতে চাইব। এই গরুটার দাম কত একটু বলবেন? এই গরুটার দাম কত? এটা হচ্ছে 1,56,000। 1,56,000? জি। চেয়েছিল হাসিল ছাড়া 1,85,000। 1,85,000 চেয়েছিল, 1,56,000 দিয়ে কিনেছেন। মাহবুবা, শুনছেন যে এরকম আসলে এই হাটে মোটামুটি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো যারা কিনছেন ক্রেতা তারা এখন সন্তুষ্টির মধ্য দিয়েই যাচ্ছেন এবং যারা বিক্রেতা তারা বিভিন্ন অনেক গরু নিয়ে এসেছিল এবং তারা বলছেন যে 40টি 20টি গরু নিয়ে এসেছিল, প্রায় সবই বিক্রি হয়ে গেছে এবং 2-1টি গরু আছে। সেই সময় তারা বাড়িতে যাবেন ঈদ করার জন্য, সেই গরুগুলো ছেড়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু শুরুতে যেটি বলছিলাম, হাটে এখনও গরু আসছে, কিন্তু সেই তুলনায় প্রথম দিকে যে তুলনায় গরু ছিল হাটে সেই তুলনায় গরুটা কম। এখন আমরা চট্টগ্রামের হাটের খবর জানবো। সাইফুল, চট্টগ্রামে আসলে কি অবস্থা আমাদেরকে জানাবেন। বাদল, আপনাকে ধন্যবাদ। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে চট্টগ্রামের সর্ববৃহৎ সাগরিকা পশুর হাট। রাত পোয়ালে কিন্তু পবিত্র ঈদুল আজহা, ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের পশুর বাজার কিন্তু খুবই জমজমাট এবং গত কয়েকদিনে কিন্তু খুবই জমজমাটভাবে বেচা কিনা হয়েছে এবং আজও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্রেতা রয়েছে। কোথাও কিন্তু ক্রেতার সংকট আছে বলে মনে হচ্ছে না এবং সেই সাথে পশুরও কিন্তু আসলে পর্যাপ্ত রয়েছে, পশুরও কোনো সংকট নাই। ছোট বড় মিলিয়ে কিন্তু আসলে প্রচুর গরু রয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের ঘাটতি নাই বললেই চলে। এবং তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন পশুর দাম খুবই অতিরিক্ত নিচ্ছেন, বিশেষ করে ছোট পশুগুলো আসলে 30 থেকে 35,000 টাকা প্রতি পশুতে বেশি নিচ্ছেন। এবং একই সাথে যারা গরু বিক্রেতা আছে, ব্যাপারী আছে, তারা কিন্তু খুবই খুশি। তারা তাদের
মতো করে কিন্তু পশু বিক্রি করতে পেরেছেন এবং পর্যাপ্ত পরিমাণে দাম তারা পেয়েছেন এবং অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো দামে বিক্রি করতে পেরেছেন বিধায় তারা খুবই খুশি। এবং চট্টগ্রামের বাজারগুলোতে আসলে প্রচুর পশু রয়েছে, কোথাও কোনো ধরনের ঘাটতি নেই এবং ক্রেতা বিক্রেতা উভয়ই এখনো কিন্তু জমজমাট বেচা বিক্রি হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে চট্টগ্রামের এই বছর 8,63,000 পশু কোরবানি হবে এবং সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে বেচা কিনে হয়ে গেছে এবং যারা নেয়নি গত কয়েকদিনে তারা কিন্তু আজকে পশু নিচ্ছেন। তবে এই বাজারটিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ক্রেতা রয়েছেন এবং একই সাথে পশু রয়েছেন, কোথাও পশুর স্বল্পতা নেই বললে চলে। এই ছিল আমার কাছে পশু নিয়ে সর্বশেষ তথ্য। মাহবুবা। বাদল এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করতে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর থেকে রেল স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। রেলে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও নেই শিডিউল বিপর্যয়। অন্যদিকে বাসের যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হলেও শিডিউল বিপর্যয়ের সঙ্গে আছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। এদিকে কোনোভাবে রাজধানী ছেড়ে গেলেও জেলায় গেল মধ্যরাত থেকে দেখা যায় অতিরিক্ত যানজট। বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে উত্তরের ঘরমুখ মানুষ। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। যেখানে আমাদের ভুয়াপুরে নেয় 150 টাকা করে নেয়, জায়গায় 300-400 করে নিতেছে। সমস্যা, গাড়ি পাই না, গাড়িতে সিট পাই না, আর ভাড়া আপনার 400 ভাড়া 1000 টাকা। বাড়ি যাওয়া খুব জরুরি, কারণ মা আছে বাবা আছে, ওনাদের সাথে ঈদ করবো, আত্মীয় স্বজন আছে। যাত্রী একটু কমই হয়, একটু চাপ কম। কালকে একটু চাপ ছিল ভালো, কিন্তু জ্যামও ছিল ভালো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ঈদ যাত্রার শেষ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর ঈদে ঘরমুখ যাত্রীরা কোনো ভোগান্তির কথা জানিয়েছেন কিনা জানাবেন। ঈদ একদম ঈদের আগের দিন আমরা দাঁড়িয়ে এখন মহাখালী বাস স্ট্যান্ডে আছি। সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড রাজধানীর যেগুলো আছে সেই সঙ্গে আসলে কমলাপুর রেল স্টেশন সহ সেগুলোতেও আসলে ঘুরেছি। ঈদের আগের দিন হিসাবে কিন্তু আমরা জানি যে কোরবানির ঈদ অনেক আগে থেকেই মানুষজন কিন্তু একটু পশু কেনার যেহেতু ব্যাপার থাকে, তাই আগে থেকেই মানুষজন বাড়ি ফেরে। সেই হিসাবে আজকে কিছুটা চাপ কম থাকার কথা ছিল, আমরা সেই চাপ কিছুটা কম বাস স্ট্যান্ডগুলোতে দেখছি, কিন্তু আসলে রেল স্টেশনগুলোতে আমরা কিন্তু দেখেছি যথেষ্ট যাত্রীর ভিড় এবং সাদ ভোরেও কিন্তু আমরা মানুষ যেতে আমরা সকাল থেকে দেখেছি। এই যে এখন মহাখালী যে বাস স্ট্যান্ডটিতে আছি, এখানে এনা পরিবহন বাদে অন্যান্য যে পরিবহনগুলো আছে আমরা সেই পরিবহনগুলো সকাল থেকে আমরা দেখছি একে একে যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে ভরপুর যাত্রী নিয়ে যেতে পারছে এমনটা কিন্তু না। অনেক বেশিরভাগ গাড়িকেই কিন্তু দেখছি যে আসলে ডেকে ডেকে কিন্তু যাত্রী তুলতে হচ্ছে। তারা আসলে বলছিলেন যে আসলে গতকাল যাত্রীর যে পরিমাণ চাপ আসলে পড়েছিল সেই চাপটা আজকে নেই এবং সেই চাপটা যে আজকে থাকবে না এটাকেও কিন্তু তারা স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তবে তারা বলছিলেন যে আসলে রাস্তায় যেহেতু অনেক বেশি জ্যাম ছিল গতকাল, সেই জায়গা থেকে তারা ঈদ কেন্দ্রিক যে ব্যবসাটা চিন্তা তাদের ভেতরে থাকে সেই ব্যবসাটা একটু হলে তারা আসলে মন্দা দেখছেন। তবে আজকে আবার বিকাল হলে সেই যাত্রীর চাপ কিছুটা বাড়বে এমনটা কিন্তু তারা আশা করছেন। আজকে যে যাত্রীরা আসলে মূলত ঢাকা ছাড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে যতটুকু বোঝা যাচ্ছে, আপনি নিজেও কিন্তু জানেন যে আসলে বৃহস্পতিবারের পর থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে, অর্থাৎ সরকারি যারা চাকরি করেন তারা কিন্তু অনেক আগেই কিন্তু রাজধানী ছেড়ে গিয়েছেন। আজকে যারা আসলে রাজধানী ছাড়ছেন এদের বেশিরভাগই বেসরকারি চাকরিজীবী এবং এই বেসরকারি চাকরিজীবীরাই কিন্তু পরিবারকে আগে পাঠিয়ে দিয়ে আজকে তারা নিজেরা আসলে বাস স্ট্যান্ডগুলোতে আসছেন এবং তারা রাজধানী ছাড়ার চেষ্টা করছেন। তবে প্রতিবার আসলে যে অভিযোগটি আসে, এইবারও বাস স্ট্যান্ডগুলোতে সেই অভিযোগগুলো আসলে আছে, বাড়তি ভাড়ার অভিযোগ। তবে গতবারগুলো আমরা দেখেছি যে তদারকি বিআরটি সহ যে তদারকি সংস্থাগুলো আছে তাদের নজরদারি করতে, এবার আমরা সেই ধরনের নজরদারি কিন্তু কোনো কাউকে করতে দেখছি না। তারপরেও দিন শেষে আসলে প্রত্যেকটি যাত্রী যখন টিকিট নিয়ে আসলে বাসে উঠতে পারছে এবং সেই বাসটি আসলে এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে, ঈদের আনন্দ নিয়েই কিন্তু তারা আসলে হাসি মুখে রাজধানীকে বিদায় জানাচ্ছে। তো এই ছিল আসলে ঈদ যাত্রা নিয়ে মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানজট স্বাভাবিক রাখতে প্রশাসনের কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে টোল আদায়ে এখনো ধীরগতি রয়েছে কিনা। জি ধন্যবাদ আপনাকে। তো এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। 14 ঘন্টা পর কিন্তু এখন এই মহাসড়ক দিয়ে কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। এর আগে গেল রাত 11টার দিকে এই বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি যানবাহন কিন্তু বিকল হয়। এছাড়াও এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার সড়ক রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়াতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যখন এই রাতের বেলায় পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যে যানবাহন রয়েছে, যানবাহনের চাপ বেশি থাকায় সেতু কর্তৃপক্ষ কিন্তু কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে। আর যেহেতু এটি ব্যস্ততম একটি মহাসড়ক, 27টি জেলার যানবাহন এই মহাসড়ক দিয়ে পারাপার হয়, টোল আদায় বন্ধ থাকার পরে কিন্তু এই মহাসড়কে সেই যানজটের সৃষ্টি হয়। সকালবেলা সেই যানজট কিন্তু 20 কিলোমিটারে গিয়ে থেকে এবং আস্তে আস্তে কিন্তু যখন বেলা বাড়ে, পুলিশের তৎপরতায় পুলিশ যখন একটি ব্যবস্থা গ্রহণ করে বিকল্প সেই ব্যবস্থা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ভুইয়াপুর হয়ে এলাঙ্গা লিং রোড দিয়ে কিন্তু ঢাকাগামী যানবাহন পার করে দেয় এবং এলাঙ্গা থেকে যে সমস্ত যানবাহন উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু একমেকি চলাচল করার ব্যবস্থা রেখে, এবং যার কারণে পুলিশ এই তৎপরতা গ্রহণ করার পরে এখন কিন্তু মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, অনেকটাই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। অনেকটা জায়গায় কিন্তু আমি মহাসড়ক ঘুরে যতটুকু দেখেছি যে ফাঁকা হয়ে এসেছে মহাসড়ক। আগের যে ব্যস্ত যে মহাসড়ক ছিল সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অনেকটাই ফাঁকায় রূপান্তরিত হয়েছে। তো এতটুকু ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক থেকে। জি ধন্যবাদ আপনাকে। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 7টায় একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে সকাল 8টায় প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের দিন বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। ঈদের জামাতকে ঘিরে সারা দেশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিনটিতে সারা দেশে থাকছে বৃষ্টির সম্ভাবনা। এদিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে যেন ঈদের নামাজ আদায় করা যায় সেভাবে প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে সামিয়ানায়। মাঠের নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখে ডিএমপি কমিশনার মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানান। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা আশা করি কালকের যে ঈদের জামাত সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এটি ছাড়াও ঈদের আমাদের আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে সেখানে কাজ করবে, কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে। এছাড়া কোনো দালাল ফড়িয়া চক্র যাতে এটিতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ ময়দান সহ সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। এবার জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীতে 184টি ঈদগাহ ও প্রায় 1,500 মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায়। বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 5টি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রধান জামাত হবে সকাল 7:30টায় জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত হবে হজরত শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহে। বরিশালে সকাল 8টায় নগরীর বাদ রোডের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান। খুলনায় সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দান। সিলেটের শাহী ঈদগাহে সকাল 8টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত।
রংপুরে প্রধান জামাত হবে সকাল 8টায় কালেক্টরেট ঈদগাহে, আর ময়মনসিংহে সকাল 7:30টায় নগরীর কাচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেয় ধর্মপ্রাণ মুসলমানরা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উদযাপন করছে ঈদ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে। দিনের শুরুতে সৌদি আরবের মিনায় উপস্থিত লাখো হাজি শয়তানকে পাথর নিক্ষেপের পর ঈদুল আজহার নামাজ আদায় করে। এরপরেই আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানিতে অংশ নেয় তারা। উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেও। দেশটির প্রতিটি মসজিদে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্থানীয় এবং প্রবাসী মুসলিমরা। নীলনদ ও পিরামিডের দেশ মিশরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মসজিদ আল আজহার, সাইদা জয়নব সহ বিভিন্ন মসজিদে। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শরীক হন প্রবাসী বাংলাদেশিরাও। মধ্যপ্রাচ্যের মিল রেখে ইউরোপের দেশ ইতালিতে স্পেনেও ঈদ হচ্ছে। দেশ দুটির বিভিন্ন শহরে মসজিদের পাশাপাশি খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতেও ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। রাকিব হাসান, RTV। এদিকে সৌদি সহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, কুয়াকাটা, লক্ষ্মীপুর ও বরিশালের শতাধিক গ্রামে আজই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ পালন করেন তারা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা, সমেশপুর, অলিপুর, বলাখাল, ফরিদগঞ্জের কামতা, গল্লাক, মতলব উত্তর উপজেলার দশানী সহ অন্তত 40 গ্রামে পালিত হচ্ছে ঈদ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নের মোমিনটোল ও বাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এবং শরীয়তপুরের অন্তত 30টি গ্রামের বাসিন্দারা ঈদের নামাজে অংশ নেয়। ঈদের আগের দিন মশলা জাতীয় সব পণ্যের দাম বেড়েছে। কোরবানি ঈদে মশলার চাহিদা বেশি থাকায় বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। এক মাসের ব্যবধানে বাজারে এলাচি, জিরা, আদা, রসুন ও পেঁয়াজের মতো পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। রোজার ঈদে যে এলাচ বিক্রি হয়েছে 1800 টাকায় তা এখন বিক্রি হচ্ছে 3600 টাকা কেজি দরে। এছাড়া ব্রয়লার মুরগি ও কিছু সবজি ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া। ব্যবসায়ীরা বলেছেন মশলার বড় অংশই আমদানি নির্ভর হওয়ায় দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান ঈদ উল ফিতরের পর থেকেই বাজারে মশলার দাম বাড়ছে। শেষ সময়ে বাজারে ক্রেতাদের চাপ রয়েছে। নতুন করে আবার এলাচির দাম বাড়ছে, 3200 টাকা এলাচি 3600 টাকা। নতুন করে আবার জিরার দাম বাড়ছে, 600 টাকা জিরা, 700 টাকা। গোলমরিচ, লং, গোলমরিচের দাম 1800 টাকা থেকে হয়েছে, লং 1300 থেকে 1600। ওরা আমাদেরকে কজ দেখাচ্ছে যে ডলারের দাম বাড়ার কারণে ওরা মাল আপনার আনতে পারে না, এই কারণে দাম বেশি। মশলার দাম আসলে বর্তমানে বাজারে একটু বেশি, যেহেতু ঈদ, কোরবানির ঈদ, সবারই তো মশলা লাগে। আমরা নির্দিষ্ট শ্রেণীর কাছে অসহায়, ব্যক্তির কাছে অসহায়। মানুষ যখন নৈতিকতা বিহীন হয়ে যায় তখন তার দ্বারা সবকিছু করা সম্ভব। আপনারা, আমরা এই ভুক্তভোগী সবাই না খেয়ে মরে। 15 জন ভালো আছে, 85 জন বহুত কষ্টে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদ উল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদ উল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামাত, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন,
সেন্ট মার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিল তা ইতোমধ্যে ফেরত গিয়েছে। উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধ বাঁধাবে না, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। বিএনপিতে বড় রদবদল প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি তাদের সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেই কাউকে বাদ দিচ্ছে, কাউকে পদায়ন করছে। তারা যে আন্দোলনে ব্যর্থ সেটা তাদের কমিটি বিলুপ্তির মাধ্যমে স্বীকৃতি হলো। উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে কুশিয়ারা, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও। এ অবস্থায় নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানিও বেড়েই চলেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে নদ নদীর তীরবর্তী মানুষজন এখন বন্যা আতঙ্কে রয়েছেন। এছাড়া উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ঘরবাড়ি সহ ফসলি জমি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জে বন্যা আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, আমরা জানি, তো এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দেখুন, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কিন্তু গেল 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, গড়ে 500 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এতে এই যে উজানের পানি ভাটিতে নেমে আসায় কিন্তু সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি বলি, সুনামগঞ্জের সুরমা নদীর 2টি পয়েন্টে এখন বিপদসীমার উপরে রয়েছে। ছাতককে 62 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের দুপুর নাগাদ প্রায় বিপদসীমার উপর দিয়ে 12টা পর্যন্ত 1 সেন্টিমিটার ছিল। এখন হুহু করে পানি বাড়ছে। এ কারণে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানির চাপ দেখা দিয়েছে। এর ফলে যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের দোয়ারা, ছাতক এইসব এলাকার নিম্নাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন যে এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, সেটি স্বল্প মেয়াদী হবে। কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন তারা বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন এবং যেসব এলাকায় এখন আপৎকালীন চলছে সেসব এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছানোর তারা আসলে উদ্যোগ গ্রহণ করছেন। তো যেমনটা আসলে সুনামগঞ্জে এখন আগামীকালকে ঈদ রেখে কিন্তু সুনামগঞ্জে এই বন্যা পরিস্থিতি একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কেননা আজকের এই দিনে 2022 সালে কিন্তু সুনামগঞ্জে সর্বগাসী বন্যায় আসলে ডুবে গিয়েছিল। এই সংখ্যা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছে। শনিবার পশ্চিম রাফা শহরের তাল আস সুলতান জেলায় সশস্ত্র গোষ্ঠীটি আল কাসাম ব্রিগেড এই হামলা চালায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ রাফাতে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে গাজা শহরের উত্তরে 3টি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই যুদ্ধে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রায় 37,296 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো 85,197 জন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।